আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। ব্যবসা বাণিজ্যের দুরবস্থার জন্য পালিয়ে যাওয়া ব্যবসায়ীদের দুষলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে সিপিডির নির্বাহী পরিচালক বলছেন, অর্থনীতি পুনরুদ্ধারে বাণিজ্য সম্ভাবনা কাজে না লাগিয়ে বিদেশি ঋণে বেশি নির্ভর করছে সরকার। রোববার রাজধানীর এক হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে এসব বিষয় উঠে আসে। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা ছিল সব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে ন্যায্যতা। প্রায় 6 মাস হতে চললেও সে প্রত্যাশা পূরণ হয়নি ব্যবসায়ীদের। আমেরিকান চেম্বার অব কমার্স AmCham আয়োজিত এই সেমিনারে ব্যবসায়ীরা অভিযোগ করেন, এনবিআর, বাংলাদেশ ব্যাংক সহ সরকারি সংস্থাগুলো এখনো হয়রানি মুক্ত হয়নি। We need to simplify access to duty-free raw materials. Think beyond bonded warehouse license. Feel that if there is a 15% tax and if there is an additional tax above the 15% on supplementary duty on food items, I think it is unacceptable. সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনায় সিপিডির নির্বাহী পরিচালক বলেন, এখনো বাজেট নীতি, মুদ্রানীতি ও বৈদেশিক মুদ্রা বিনিময় নীতি বাণিজ্য সম্প্রসারণে বাধা হয়ে আছে। Unfortunately, over the last couple of years, we have seen all of these macroeconomic indicators and their measures are not in place. আলোচনায় এনবিআর এর চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায়ের সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসায়ীদের সহায়তা করতে কাজ করছে রাজস্ব বোর্ড। সুখবর হিসেবে তিনি জানান, হয়রানি মুক্ত সেবা নিশ্চিতে সারা বছরই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। পরের বছর থেকে এই সুযোগ পাবেন কর্পোরেট করদাতারাও। Lost their tax return even after the tax day, they can still lose the tax return online. এই সময় বাণিজ্য সম্প্রসারণ নীতির ঘাটতির কথা স্বীকার করেন অর্থ উপদেষ্টাও। বলেন, বাণিজ্যের দুরবস্থার জন্য অর্থ লোপাট করে পালিয়ে যাওয়া ব্যবসায়ীরাই দায়ী। উপদেষ্টা জানান, সামষ্টিক অর্থনীতির উন্নয়নে 97টি নিয়ন্ত্রক সংস্থায় সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। Things have become a little difficult for the business people. The first thing, the big people, the big business people, most of them are not in the country. They took away, physically they left, but they took away a huge amount of resources along with them. And you will be surprised to know that all the banks are empty. 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশন হবে কিনা এমন প্রশ্নে সরাসরি জবাব না দিয়ে অর্থ উপদেষ্টা জানান, এক্ষেত্রে সরকার নমনীয় নীতি অনুসরণ করবে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দেশটির আর্থিক সহায়তা স্থগিত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও বিদেশি দূতাবাসগুলোতে এই নির্দেশনা পাঠানো হয়েছে। তবে পররাষ্ট্র উপদেষ্টা জানালেন, এখনও আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি ঢাকা। মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্তে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ভরণপোষণ নিয়ে উদ্বেগ বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন প্রমা চৌধুরী। ক্ষমতায় এসেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা কার্যক্রম স্থগিত করে 90 দিন পর্যালোচনা করার সিদ্ধান্তে বাংলাদেশের এর প্রভাব নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা। ইতিমধ্যে বাংলাদেশের সহযোগিতা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাও। রোহিঙ্গা সংকট নিরসন, জলবায়ু ও খাদ্য নিরাপত্তার মতো কার্যক্রমে দেশটির চলমান সহায়তার ক্ষেত্রে বড় প্রভাব পড়তে পারে বলে উদ্বেগ জানান এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। মুশকিলটা হবে যেটা, যে বাংলাদেশে একটা বড় রোহিঙ্গা পপুলেশন আছে, সুতরাং সেই জায়গাতে আমাদের একটা বিষয় আছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অনেকগুলি খাতে সহায়তা করে থাকে, যেমন আপনার এগ্রিকালচার বলেন, পানি, আরবান ক্লাইমেট এন্ড সো অন। সেই জায়গাতে আমার মনে হয় এক ধরনের ঘাটতির সৃষ্টি হতে পারে। আর তাই অনিশ্চয়তা থেকে স্বস্তি পেতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রাইভেট সেক্টরের সমন্বিত প্রস্তুতির উপর জোর দেন তিনি। বাকি যে ইনস্টিটিউশনসগুলি আছে তাদের একটা সমন্বিত প্ল্যান করা দরকার। আদারওয়াইজ আমার মনে হয় না যে এই আনসার্টেন এনভায়রনমেন্ট থেকে আমরা খুব বেশি স্বস্তিদায়ক রেজাল্ট পাবো। যুক্তরাষ্ট্র নিজস্ব সকল স্বার্থ বিবেচনা করেই 90 দিন পর্যালোচনার পরে এই সহায়তা কার্যক্রম আবার চালু করবে বলে মনে করছেন অর্থনীতিবিদ এম মাসুর রিয়াজ।
ট্রাম্পের যে বিজনেস প্রায়োরিটিস গুলো আছে সেগুলোর জন্য নেগোসিয়েশন রুম তৈরি করতে পারে এবং ওভারঅল আমেরিকা ফার্স্ট গ্লোবালি এবং ইন্টারনালি সেটার সাথে অ্যালাইন করে এই সাহায্যগুলোকে রিপারপাস করতে পারে। প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বৈশ্বিক এই সিদ্ধান্তে 3 মাসের জন্য অর্থ সহায়তা কমলেও স্থগিতাদেশ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। 90 দিনের জন্য তারা বন্ধ রাখছে, এটা মোটামুটি কিন্তু প্রত্যাশিত ছিল। উনি কিন্তু নির্বাচনের আগে থেকে বলছিলেন যে উনি এগুলি বিবেচনা করবেন, নতুন করে দেখবেন। এটা ধরে নেওয়া যায় যে এটা এই ধরনের ফান্ডিং কমবে, এটা তো সবাই আশঙ্কা করছে। উন্নয়ন প্রকল্পে সহায়তা কমলেও আগামীতে তা অব্যাহত থাকবে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। যে কোনো পরিস্থিতি সৃষ্টি হবে তখন সেটা আমাদেরকে মোটরস ধীরে নিয়ে বের করে নিতে হবে। প্রমাণ চৌধুরী, নিউজ 24, ঢাকা। দর্শক, বাংলাদেশ মার্কিন সম্পর্ক আসলে দীর্ঘদিনের এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিভিন্ন খাতে নানান ধরনের সহায়তা দিয়ে আসছে। সেই সহায়তা, বিশেষ করে আর্থিক সহায়তা বন্ধের সাময়িকভাবে বন্ধের যে ঘোষণা দিয়েছে, যেটি বলা হচ্ছে 3 মাসের জন্য এই সহায়তা বন্ধ থাকবে এবং এখন পর্যন্ত বাংলাদেশে যেই প্রকল্পগুলো চলছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে, সেগুলো একেবারেই এই নির্বাহী আদেশের সাথে সাথে কিন্তু স্থগিত হয়ে গেছে। এবং বিশ্লেষকরা আসলে কি বলছিলেন আপনারা দেখছিলেন প্রতিবেদনে, এবং তারা বলছিলেন যে মার্কিন এই সহায়তা বন্ধের কারণে বিশেষ করে যে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর যে জনগোষ্ঠী বাংলাদেশে রয়েছে এবং তাদেরকে যে সহায়তা দেওয়া হতো তাদের জন্য, সেগুলো বন্ধ হয়ে গেলে বাংলাদেশের উপর নতুন করে একটি আর্থিক চাপ পড়তে পারে এবং সামনের দিনে আসলে সেই চাপটা কতটা গভীর হবে এবং সেখানে বাংলাদেশের আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতি বিশ্লেষক মাহমুদ হোসেন। আমরা স্বাগত জানাচ্ছি জনাব মাহমুদ হোসেন আপনাকে। আমি শুরুতেই জানতে চাইবো যে বাংলাদেশের না আসলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে সাথে সাথেই তিনি আসলে এই ধরনের একটি আদেশ দিয়েছেন এবং যেটি পুরো শুধু বাংলাদেশ না, বিশ্বের সবগুলো দেশের জন্য এটি প্রযোজ্য। শুধুমাত্র ইসরায়েল এবং মিশর ছাড়া তাদের যে সামরিক সহায়তা দিয়ে থাকে সেটি ছাড়া বাকি সব ধরনের সহায়তা আসলে বন্ধের আদেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের উপর আসলে প্রভাবটা কতটা গভীর হতে পারে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, যেমনটা আপনি বলছিলেন ভূমিকায়, যে এই যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে পদক্ষেপটা নিলেন, এটা শুধু বাংলাদেশের জন্য না, এটা তাদের বৈশ্বিক যে সহায়তা করে প্রতিটা দেশের জন্য এটা অ্যাপ্লিকেবল। তো দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে অনেক দিন কিন্তু আপনার ইউএস সহায়তা অনেক কম ছিল, যেটা রোহিঙ্গাদের প্রবলেমটা তৈরি হওয়ার পরে এখানে কিন্তু ইউএসএইড এর অনেক বেশি প্রজেক্ট নেওয়া হলো এবং ইউএস কিন্তু অনেকদিন ধরে মার্কিনিরা রোহিঙ্গা সমস্যার সমাধানে আর্থিকভাবে বাংলাদেশকে সহায়তা করে আসছিল। তো হঠাৎ করে এটা যে বন্ধ হলো, এটার আপনার যতটা না আর্থিক, তার চেয়ে বেশি মনস্তাত্ত্বিক একটা প্রভাব পড়বে বলে মনে হয়। কারণ আমাদের মতো ইকোনমিতে, যেখানে আমাদের অর্থনীতি একটু ডিফিকাল্ট ফেজে যাচ্ছে, তো সেখানে রোহিঙ্গাদের মতো এত বড় একটা সমস্যা, যেটা আর্থিক সহায়তা আপনার ইউএস থেকে পাওয়া যাচ্ছিল বা পাশ্চাত্যের অনেক দেশ থেকে পাওয়া যাচ্ছিল, তো এখন যদি তারা এটা দীর্ঘমেয়াদে বন্ধ করে দেয়, তাহলে কিন্তু একটা সমস্যা তৈরি হবে বলে আমার কাছে মনে হয়। কারণ আমাদের এখন সামষ্টিক অর্থনীতি কিন্তু খুব একটা ভালো অবস্থায় যাচ্ছে না। এবং আরো একটা বিষয় এখানে উল্লেখযোগ্য, যে অন্যান্য দেশগুলা যারা অনেককে ইউএস কে কিন্তু ফলো করে, তো এখন দীর্ঘ মেয়াদে হবে না বলে আমরা আশা করি, বাট দীর্ঘ মেয়াদে যদি হয়ে যায় তাহলে কিন্তু খুব দ্রুত বাংলাদেশকে যেটা করতে হবে, অন্য দিক থেকে বা অন্যান্য ডোনার এজেন্সি, পার্টিকুলারলি মাল্টিল্যাটারাল ডোনার এজেন্সি যা আছে, তাদেরকে খুব দ্রুত রিস্ক করতে হবে এই ব্যাপারে আর্থিক সহায়তা পাওয়ার জন্য। এটা আমার কাছে মনে হচ্ছে। জি, এই যে এই মুহূর্তে আসলে হঠাৎ করে এই ধরনের একটি সিদ্ধান্ত আসলো, আসলে কেউ কারোরই সেই ধারণাটা ছিল না এবং সেই প্রস্তুতিও আসলে নেওয়ার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে আসলে বাংলাদেশ আসলে কি করবে তাহলে? বিশেষ করে যেই সব সহযোগিতা, যেসব প্রকল্পগুলো বাংলাদেশে চলমান রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আসলে এই মুহূর্তে সরকার আসলে কি করতে পারে? সেখানে আমি দেখলাম যে একজন বিশ্লেষক বলছিলেন যে বেসরকারি খাতের উদ্যোক্তারা আছেন এবং সরকার মিলে
মিলে আসলে যৌথভাবে আরো বেশি সক্রিয় ভূমিকা রাখতে পারে? আপনার কাছে কি মনে হয় এখন সরকারের আসলে পরিকল্পনা কি হবে? দেখুন, আপনার মাসুদ রিয়াজ সাহেব যেটা বলছেন উনি যথার্থই বলেছেন, কারণ এসব চলমান প্রকল্প হঠাৎ করে মধ্যখানে তো বন্ধ করে দেয়া যাবে না। তো এখন এক্ষেত্রে সরকারের যে জিনিসটা করা উচিত, যে সরকারের আপনার মনে করেন ফান্ড থেকে আপনার এটার অর্থ নির্বাহ করাটা অনেকটা ডিফিকাল্ট হবে। বিশেষ করে আমাদের যে কর্পোরেট গুলা যারা সিএসআর অনেক অ্যাক্টিভিটি করে থাকে তাদেরকে রিস্ক করা যেতে পারে এবং এখানে সেক্টর ওয়াইজ কিন্তু মুভ করা যেতে পারে। যেমন আপনি দেখবেন যে আইন অনুসারী ব্যাংকিং কোম্পানি যেগুলো আছে এদের কিন্তু একটা পরিমাণ সিএসআর এ তাদেরকে কন্ট্রিবিউট করতে হয়। তো এই ফান্ড গুলো যদি এই রোহিঙ্গা বা এই ফান্ড বন্ধ হওয়ার কারণে, ইউএসএ ফান্ড বন্ধ হওয়ার কারণে যে সব প্রজেক্ট এফেক্টেড হচ্ছে সেখানে মুভ করা যায়, তাহলে কিন্তু প্রজেক্ট গুলো চলমান করা যাবে এবং যেসব জায়গায় আপনার হচ্ছে ব্যয় সংকোচ করা যাবে এই প্রজেক্ট গুলোকে সেই আপনার পরামর্শ দিতে হবে যে ব্যয় সংকোচ করা, বিশেষ করে আপনার নতুন করে কোনো ডেভেলপমেন্টের বা নতুন করে কোনো আপনার সম্প্রসারণের যদি চিন্তা থাকে সেটা যদি বাদ দেয়া যায়। কেননা আপনার মনে করেন এখানে কয়েক রকম প্রজেক্ট আছে, তো যেমন আপনার মনে করেন স্যানিটেশনে অনেক বড় একটা সাপোর্ট ছিল, আপনার ক্লিন ওয়াটারের ব্যাপারে অনেক বেশি সাপোর্ট ছিল, তারপর আপনার হচ্ছে আমাদের যেটা জলবায়ু দূষণের কারণে যেটা হচ্ছিল ওখানে একটা সাপোর্ট ছিল। তো এই সব কিছু কিছু এরিয়া প্রজেক্টের জনগুরুত্ব চিন্তা করে বোধহয় এখন কনসিডার করা উচিত, কারণ আমাদের রাষ্ট্রের কিন্তু আপনার মনে করেন এইটা এই সাপোর্ট দিয়ে চালিয়ে নেওয়া এটা একটু ডিফিকাল্টি হবে, কারণ আপনি জানেন যে সমষ্টিক অর্থনীতির বিশেষ করে রাজস্ব আয় কিন্তু খুব বেশি বাড়ছে না, আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে পরিচালন ব্যয় কিন্তু বেড়েই চলছে। ইভেন আপনার ওই যে কিছু ভূতাপেক্ষ প্রমোশন দিয়েও কিন্তু ওখানে সুযোগ সুবিধা দেয়া হচ্ছে এবং আপনার আমদানি রপ্তানি দুটোই কিন্তু এফেক্টেড হচ্ছে। সেক্ষেত্রে ইনডাইরেক্ট যে আপনার ট্যাক্সের ইনকাম সেটাও কিন্তু আপনার কম হচ্ছে টার্গেটের চেয়ে। তো কাজেই এগুলা মাথায় রেখে আমার মনে হয় পরিকল্পনা করা উচিত এবং সবচেয়ে বড় যেটা দরকার যে মাল্টিল্যাটারাল ডোনার এজেন্সি গুলোকে লিস্ট করা উচিত, যে এই পিরিয়ডে বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন হতে পারে, আপনার হচ্ছে ডিএফআইডি হতে পারে বা আরো যারা যারা আছে তাদেরকে লিস্ট করা যেতে পারে, ইউএন কে তো অবশ্যই লিস্ট করা যেতে পারে এবং সেক্টর বেস করে যে ইউনেস্কো হতে পারে, তো এদেরকে আপনার হচ্ছে রিচ আউট করে অর্থের সংস্থান করাটাই বোধহয় খুব বুদ্ধিমানের কাজ হবে বলে আমার কাছে মনে হয়। জি অবশ্যই। আরেকটি বিষয় হচ্ছে যে আসলে মার্কিন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে আগেরবারও যখন ক্ষমতায় এসেছিলেন তিনি এমন কিছু সিদ্ধান্ত এবং এমন কিছু নীতি গ্রহণ করেছেন যেগুলোর কারণে আসলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিশেষ করে চীনের সাথে যে সম্পর্ক, মার্কিন এবং চীনের মধ্যে যে বাণিজ্য যুদ্ধ, সেটির প্রভাব কিন্তু সারা বিশ্বের উপর পড়েছে। এবারও আসলে সেই ধরনেরই আভাস পাওয়া যাচ্ছে যে বিভিন্ন দেশের সাথে তার যে ব্যবসায়িক সম্পর্কগুলো, শুল্ক আরোপের বিষয়গুলো রয়েছে, সেই জায়গাটাতে চীনের উপর আবার নতুন করে যদি শুল্ক আরোপ করা হয় সেক্ষেত্রে এখানে কি আসলে বাংলাদেশের সামনের দিনে মানে একটি হচ্ছে সহায়তা বন্ধ হয়েছে সেটি যেমন নেতিবাচক দিক, অন্যদিকে কেউ কেউ বলছেন যে কিছু ইতিবাচক দিকও হয়তো থাকতে পারে যেখানে আসলে চীন এবং অন্যান্য দেশের সাথে যদি শুল্ক আরোপ করে সেক্ষেত্রে বাংলাদেশের একটি বাজার ধরার একটা সুযোগ তৈরি হবে, সেই বিশেষ করে রপ্তানি বাজারে। সেটি কি বাংলাদেশ সেই সুযোগটাকে নিতে পারবে? দেখুন, আপনি যথার্থ বলছেন, কারণ ট্রাম্পের যদি নির্বাচনী পরিচালনাও যদি আপনি ফলো করে থাকেন ওখানে কিন্তু চীন একটা বড় অংশ আপনার ছিল। তো এখন চীনের সাথে আর্থিক বাণিজ্যের ক্ষেত্রে আপনার ইউএস এর একটা টানাপোড়েন চলবে, বিশেষ করে বাইডেন প্রশাসনের লাস্টের দিকে যেটা নরমালাইজেশনের একটু চেষ্টা ছিল সেটাও ব্যাহত হবে, কারণ ট্রাম্পের যেভাবে পররাষ্ট্র নীতি বলেন বা রাজনীতির যেটা বেজ বলেন এখানে কিন্তু একটু আপনার এক্সট্রিমিজম থাকে। আপনি গতকালকে ঘটনায় যদি দেখেন যে কলম্বিয়ায় যে অবৈধ অভিবাসীদের পাঠিয়েছিল সেটা রাখেনি দেখে কিন্তু সে সাথে সাথে ছেড়ে দিয়েছে 25% সে শুল্ক বসাবে কলম্বিয়ার যে কোনো ইম্পোর্টের উপর। তো দেখুন এখানে যে প্রবলেম গুলো
তৈরি হয়, এর পিছনেই কিন্তু অন্য একটা দেশে এখানে কিছু সুযোগ সুবিধাও তৈরি হয়। এটাই হচ্ছে বিশ্ব বাণিজ্যের একটা নীতি, যে চীনের ইম্পোর্ট যদি চীনের এক্সপোর্ট যদি কমে যায় ইউএস মার্কেটে, কারণ ইউএস মার্কেটে ওই আপনার আইটেম গুলো তো লাগবে, সেখানে বাংলাদেশের মতো কান্ট্রির একটা সুযোগ তৈরি হয়। বাট একটা ইস্যু হচ্ছে যে ওইভাবে প্ল্যান করে বাংলাদেশ আগাতে পারবে কিনা। বাট আপনি গত কয়েক মাসের ডেটা যদি দেখেন, বিশেষ করে এক বছরে ইউএস এর সাথে কিন্তু বাংলাদেশের বাণিজ্য যেটা, সেটা কিন্তু আপনার ক্রমবর্ধমান ভাবে বাড়ছে। তো কাজেই এটাই যদি আরেকটু পরিকল্পনা করে, বিশেষ করে আমাদের আরএলজি সেক্টর বলি বা ইলেকট্রনিক সেক্টরে তো আমরা পারবো না, তো এই ক্ষেত্রে আমাদের কিছু সুযোগ তৈরি হবে যদি আপনার মনে করেন একটা সমন্বিত উদ্যোগে সেই সুযোগটা আপনার অ্যাভেল করা যায়। এবং সেটা যদিও বিশ্ব বাণিজ্যের জন্য খারাপ হলেও আমাদের বাইলাটারাল বাণিজ্যের জন্য ভালো হবে বলে আমার কাছে মনে হয়। আপনি মনে করেন যে এই ধরনের আসলে গত কয়েক মাসে বাংলাদেশের যে তৈরি পোশাক খাতের যে কারখানার অবস্থা, শ্রমিক অসন্তুষ্ট নানা কারণে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের যে ধরনের আসলে রপ্তানি আদেশ আসার কথা, সেখানে এক ধরনের ভাটা পড়েছে এবং অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গেছে। এখনও কিন্তু শ্রমিক অসন্তোষ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে চলছে। সেই জায়গাগুলোতে চীনের যে বাজারটি, চীন যদি হারায় সেক্ষেত্রে সেটি পুরোপুরি বাংলাদেশ নিতে পারবে, মানে বাংলাদেশের সেই প্রস্তুতি আছে কিনা, নাকি এইটি আসলে বাংলাদেশের যে প্রতিদ্বন্দ্বী দেশগুলো আছে ভিয়েতনাম, কম্বোডিয়া সহ, এমনকি ভারতও কিন্তু নতুনভাবে আসলে আরএমজি সেক্টরে আরও বিনিয়োগ করার পরিকল্পনা করছে, সেই জায়গাটাতে বাংলাদেশের আসলে সেই সুযোগটা কতটুকু রয়েছে? দেখুন, আরএমজি সেক্টরে আমাদের এক্সপার্টাইজ যেটা আছে সেটা অন্যদের চেয়ে কম্পারেটিভলি আমরা ভালো অবস্থায় আছি, এটা স্বীকার করতে হবে। বাট দেশের অর্থনীতির যে চ্যালেঞ্জ গুলো হচ্ছে, বিশেষ করে গত 2 বছর পার্টিকুলারলি আমাদের কিন্তু আপনার ইন্টারন্যাশনাল ট্রেডে, বিশেষ করে ইম্পোর্টে ডলার সংকটের কারণে একটা প্রবলেম তৈরি হচ্ছিল। তো আর রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে এখন যে অনির্বাচিত সরকার চলছে, সেখানে আইন শৃঙ্খলা যে অবস্থা, এর একটা প্রভাব তো থেকেই থাকে। বাট আমি বলবো যে আমাদের যে শ্রমিকদের যে পরিমাণ এক্সপিরিয়েন্স আছে, আমাদের যারা ব্যবসায়ী তাদের যে পরিমাণ এক্সপিরিয়েন্স আছে, এবং আমাদের যে একটা প্রুভেন ট্র্যাক রেকর্ড আছে, তাতে আপনার এখন যদি এই সুযোগ মাথায় নিয়ে কাজ করা হয়, তাহলে পুরোটা না পারলেও অ্যাটলিস্ট আপনার একটা বৃহৎ অংশ কিন্তু আমরা পারবো। কারণ মায়ানমার কথাই বলেন, কাম্বোডিয়ার কথাই বলেন বা ইন্ডিয়ার কথাই বলেন, আরএমজি সেক্টরে তাদের চেয়ে আমাদের কিন্তু কম্পিটিটিভ এজ বেটার আছে। তা আমাদের যেটা দরকার হচ্ছে গভর্নমেন্টের দিক থেকে যেমন আইন শৃঙ্খলাটা একটু বেটার অবস্থা দরকার, এবং এট দ্য সেম টাইম কিছু আপনার মনে করেন ইজ আউটটা দরকার। বিশেষ করে গার্মেন্টস গুলোকে আলাদা যদি সিকিউরিটি দেওয়া যায় বা তাদের প্রোডাক্ট, তাদের ব্যবসা বাণিজ্যকে যদি আরেকটু সহায়তা করা যায়, তাহলে এই অপরচুনিটি নেওয়া কিন্তু আপনার খুব একটা অসম্ভব হবে বলে আমার কাছে মনে হয় না। একটু যদি জ্বালানির জায়গাটাতে আসি, যে নতুনভাবে আসলে উৎপাদনে যেতে গেলে সরকারের পক্ষ থেকে আসলে জ্বালানির দাম যেভাবে করে বাড়ানো হচ্ছে নতুন বিনিয়োগের ক্ষেত্রে, নতুন কারখানা স্থাপনের ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি আমরা আসলে বাড়তি এই সুযোগগুলো নিতে চাই, সেই জায়গাটাতে আসলে বিনিয়োগ কতটা কঠিন এই মুহূর্তে? কারণ আমরা জানি এমনিতেই আসলে বিনিয়োগ স্থগিত হয়ে আছে, বিদেশি বিনিয়োগ তো নাই বলতে গেলে। সেই জায়গাটাতে সরকারের এখন যেসব নীতিগুলো সরকার নিচ্ছে, অনেকে বলছে যে আইএমএফ এর প্রেসক্রিপশন সরাসরি অনুসরণ করা হচ্ছে, ব্যবসায়ীরা এটা নিয়ে অভিযোগ করছেন। সেখানে সরকার কি আরেকটু বিবেচনার জায়গাতে, বিশেষ করে বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নিচ্ছে না বলে অনেকে বলছে? আপনিও কি তাই মনে করেন কিনা? দেখুন, সরকারের যে পলিসি গুলো হচ্ছে সেখানে একটু কোঅর্ডিনেশনের অভাব, সেটা তো পরিলক্ষিত হচ্ছেই, এবং আইএমএফ এর প্রেসক্রিপশন বলেন বা প্রেসার বলেন, সেটাও অনেকাংশে কাজ করছে, সেটাও আপনার খুব সহজেই বোধগম্য। বাট আবার একটা সেম টাইম একটা বিষয় মাথায় রাখতে হবে, যে আপনি দেখেন আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের অবস্থা যেভাবে করে আপনার কমে গিয়েছিল, ব্যাংকিং সেক্টর যেভাবে করে লুটপাট হয়েছিল, তো এখন এই অবস্থায় সরকারকে তো টিকে থাকতে হবে। কারণ আপনার বিনিয়োগের যে একটা স্থবিরতা আছে, সেটা তো শুধু আজকের না, এখন আরো বেড়ে গেছে, ইউ আর রাইট।
কারণ হচ্ছে একটা আনসার্টেইন অবস্থায় বিদেশি বিনিয়োগ তো আসেই না, ইভেন দেশি বিনিয়োগকারীরাও কিন্তু বিনিয়োগ করতে চায় না। আর ব্যাংকিং সেক্টরও যেহেতু খুব ভালো অবস্থায় নাই, তো কাজে ওখান থেকে ফান্ড রেজ করা কিন্তু অত বেশি সহজ হচ্ছে না। তো আমার কাছে মনে হয় যে আমাদের যে বর্তমান যে আমাদের উপদেষ্টা পরিষদ আছেন, তাদের যে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেন্স আছে, তাদেরকে যদি ইন্টারনালি এই ছোটখাটো বা ইন্টারনাল যে ঝামেলাগুলো হচ্ছে এখান থেকে যদি ফ্রি করে দেয়া হতো, তাহলে কিন্তু তারা বাইরে যদি একটু ট্রেড ডিপ্লোমেসি করত, তাহলে বিদেশি বিনিয়োগ যেমন করে আনতে পারতো, এট দ্য সেম টাইম হচ্ছে দেশের জন্য কিন্তু IMF ছাড়া অন্যান্য অনেক সংস্থা বা কান্ট্রি থেকে অর্থের সংস্থান করতে পারতো, যার কারণে IMF এর প্রেশারটাও কিন্তু কমাতে পারতো। বাট দুঃখের বিষয় হচ্ছে যে ইন্টারনালি এত বেশি ডিফিকাল্ট হচ্ছে যে এই উপদেষ্টা পরিষদের এই কয়েকজন লোকের আপনার কিন্তু এটা সামাল দেয়া সম্ভব হচ্ছে না, যে তারা এখন তাদের অবস্থা হচ্ছে যে দেশের অবস্থা দেখবে না বিদেশে গিয়ে দেশের অর্থনীতির জন্য ইকোনমিক্যাল ডিপ্লোমেসি করবে। প্রবলেমটা কিন্তু এরকম করে তৈরি হচ্ছে। আপনি দেখেন গতকালকেও 7টা কলেজ এবং ঢাকা ইউনিভার্সিটি ওখানে একটা আপনার হচ্ছে অসন্তোষ ক্রিয়েট হলো। এটা কিন্তু আপনার মনে করেন এই জিনিসগুলো কিন্তু আপনার এই অবস্থায় অ্যাটলিস্ট হওয়াটা মানে হচ্ছে উপদেষ্টা পরিষদের সময় নেয়া বা প্রশাসনের সময় নেয়া, এগুলো কিন্তু আলটিমেটলি আপনার হচ্ছে যারা পলিসি মেকার তাদের অ্যাটেনশন কিন্তু ডাইভার্ট করে বা টাইম কস্ট করে, আর আপনার এজ এ হোল কান্ট্রি সাফার করে। তো আমাদের হচ্ছে দুর্ভাগ্য এটাই যে আমরা যখন সুযোগ পাই এখন দেখা যায় যে সবাই দাবি দাওয়া নিয়ে চলে আসে, কেউ কিন্তু দেশ গঠনের জন্য আপনার মনে করেন ওই রকম কনস্ট্রাকটিভ ভূমিকা নেয় না বা কিছুদিন ধৈর্য ধারণ করে না যে দেশটা এত খারাপ বা অবস্থায় আছে অর্থনৈতিক দিক থেকে, এটা একটু পুনর্গঠিত হোক, তারপর আমি আমার স্বার্থের দিকে তাকাই। এটা কিন্তু হচ্ছে না। এই কারণেই কিন্তু আপনার মনে করেন এই সরকার তেমন একটা বাণিজ্যে আপনার যে একটু তারা ডিপ্লোমেসি করে বাড়াবে সেখানে কিন্তু তারা কোনো পদক্ষেপ নিতে পারছে না। তো এটা স্বীকার করতেই হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মাহমুদ হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং এই বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেটি নিয়ে বিশ্লেষণ আপনার কাছ থেকে শুনলাম। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সময় হলো একটি বিরতি, বিজনেস আওয়ারে একটু পরেই ফিরছি, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। 3 মাসের পরিবর্তে ঋণ খেলাপির সময়সীমা 9 মাস চায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে বৈঠকে এই দাবি জানান সংগঠনটির প্রশাসক হাফিজুর রহমান। ব্যবসার সংকটের কথা জানিয়ে তিনি জানান, উচ্চ সুদ হারের কারণে বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগ, তাই ঋণের সুদ হার ও LC জটিলতা কমানোর সুপারিশ করে FBCCI। আমদানি রপ্তানি বাণিজ্য সহজ করতে ডলারের যোগান স্বাভাবিক রাখা ও বিনিময় হার স্থিতিশীল রাখার অনুরোধ জানান FBCCI সভাপতি। এছাড়া ক্ষতিগ্রস্ত শিল্প কারখানায় বাণিজ্যিক স্বার্থে প্রয়োজনীয় নীতি সহায়তা চেয়েছে FBCCI। পাশাপাশি 5% সুদে কৃষি খাতে ঋণ বিতরণের অনুরোধ সংগঠনটির। উচ্চ সুদের হারের কারণে ব্যবসায়ীরা ব্যাংক থেকে লোন নিতে পারছে না, ইনভেস্ট করতে পারছে না, এই বিষয়টি জানানো হয়েছে। এছাড়া ব্যাংক ডিফল্টারের যে কিছু নিয়ম আছে, যে 6 মাস যদি ডিফল্টার হয় তাহলে সে ডিফল্টারের তালিকায় চলে যাবে, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে, এটা যেন বৃদ্ধি করা হয়। তারপর এক্সচেঞ্জ রেটের রেটটা যে স্থিতিশীল, এটা রাখার জন্য যাতে চেষ্টা করা হয়। বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো চীনের স্মার্টফোন ইউমি ডিজি। 5G কানেক্টিভিটি নিয়ে ইউমি ডিজির G9 সিরিজের 4টি মডেল নিয়ে এসেছে কোম্পানিটি। দ্রুতই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে ফোনগুলো। বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ইউমি ডিজি স্মার্টফোন। সাধ্যের মধ্যে একটি মোবাইল নিয়ে এলো চীনা কোম্পানি ইউমি ডিজি, যে কারণে রাজধানী ঢাকার একটি হোটেলে এমন আয়োজন কর্তৃপক্ষের। এতদিন সেলফোনগুলো বাংলাদেশের বাজারে মিললেও এখন অফিসিয়ালি পাওয়া যাবে ইউমি ডিজির অথেন্টিক স্মার্টফোন। সর্বসাধারণের কথা চিন্তা করে কম দামে জি সিরিজের নতুন 4টি মডেল এখন বাজারে। সবার সাধ্যের মধ্যে প্রত্যাশারও বাইরে সব ফিচার নিয়ে এসেছে ইউমি ডিজি G9 সিরিজ। শীঘ্রই বাংলাদেশের বাজারে ইউমি ডিজির 4টি ফোন পাওয়া যাবে।
ইউমিডিজির সেলস অ্যান্ড অপারেশন হেড জানান, গেমার থেকে শুরু করে শিক্ষার্থী সবার কথা চিন্তা করে বর্তমান সময়ের সব আধুনিক ফিচার রয়েছে এই স্মার্টফোনে। বাজেট কিলার, সেরা দামে বেস্ট 5G এক্সপেরিয়েন্স ইন বাংলাদেশ মার্কেট। 5G ডিভাইস এই প্রাইসে কারেন্টলি বাংলাদেশের কোনো ব্র্যান্ড আপনাদের দিচ্ছে না। We are doing it. দেশের সব বিভাগে রয়েছে কোম্পানিটির সার্ভিস পয়েন্ট। অনুষ্ঠান শেষে রাফেল ড্রর মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয় পুরস্কার। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা। এবারে শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের খবর জানতে সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। নেতিবাচক ধারায় চলছে লেনদেন। এই মুহূর্তে গতকালও আসলে আমরা বড় ধরনের পতন দেখেছি ঢাকা স্টক এক্সচেঞ্জে। আজকেও এখন পর্যন্ত 10 পয়েন্ট কমেছে ডিএসসি এক্স ইন্ডেক্স, অবস্থান করছে 5122 পয়েন্টে। টিসি সরিয়া ইন্ডেক্স কমেছে 2.5 পয়েন্টের মতো, অবস্থান করছে 1148 পয়েন্টে। ডিএস30 অবস্থান 1890 পয়েন্ট, কমেছে 4.86 পয়েন্ট। লেনদেন হয়েছে এখন পর্যন্ত 228 কোটি টাকার লেনদেনে অংশ নেয় কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 125টির, কমেছে 175টির এবং অপরিবর্তিত আছে 97টি কোম্পানির শেয়ারের দর। এবার জানাবো মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রা বাজারে আমরা যদি দেখি, মার্কিন ডলার আজকে কেনা হচ্ছে 121 টাকায়, বিক্রি 122 টাকা। ইউরো 130 টাকায় কেনা হচ্ছে, বিক্রয় করা হচ্ছে 125 টাকায়। পাউন্ডের কেনা দর 150 টাকা, বিক্রয় 155। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সা কেনা হচ্ছে, বিক্রয় হচ্ছে 17 টাকা 30 পয়সায়। সৌদি রিয়াল কেনা হচ্ছে 32 টাকা 50 পয়সায়, বিক্রি 33 টাকা 30 পয়সা। ভারতীয় রুপির কেনা দর 1 টাকা 35 পয়সা, বিক্রয় 1 টাকা 45 পয়সা। স্বর্ণের দরদাম জানাবো। প্রতি 22 ক্যারেট স্বর্ণের প্রতি গ্রামের দাম পড়ছে 12,125 টাকা, প্রতি ভরিতে 1,41,426। 21 ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম 11,574 এবং ভরিতে 1,34,999। 18 ক্যারেটের দাম পড়ছে 1,15,719 এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে প্রতি ভরি 95,000 টাকার বেশি। রূপার দরদাম জানাবো। 22 ক্যারেট রূপার দাম প্রতি ভরি 2,578 টাকা, 21 ক্যারেটের দাম 2,449। 18 ক্যারেট রূপার দাম পড়ছে 2,111 এবং সনাতন রূপা 1586 টাকায় বিক্রি হচ্ছে। দর্শক, এই মুহূর্তে সময় হয়েছে আরও একটি বিরতির, ফিরবো একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। দেশের সবচেয়ে বড় পুরাতন মোটরসাইকেলের হাট বসে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। প্রতিদিন কয়েক কোটি টাকার বেশি কেনাবেচা হয় এই হাটে। দূর দূরান্ত থেকে মোটরসাইকেল বিক্রি করতে ও কিনতে আসেন ক্রেতা বিক্রেতারা। জামান আক্তারের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি শুক্রবার জুমার নামাজের পরপরই জমজমাট হয়ে ওঠে হাট। 1.5 লাখ লোকের সমাগম হয় প্রতি হাটে। উদ্দেশ্য পছন্দের বাইক কেনাবেচা। সহজেই নিজের পছন্দের বাইক কিনতে ক্রেতারা আসেন এই হাটে। দামও সাশ্রয়ী। এখানে 10,000 টাকা থেকে 5 লাখ টাকা দামের বাইক পাওয়া যায়। পূরণ হয় সব শ্রেণীর ক্রেতার চাহিদা। আলমডাঙ্গার হাটে অনেক গাড়ি জোটে, আর এত পরিমাণ গাড়ি এখানে মনের মতো করে গাড়ি চয়েস করে নেওয়া যায়। এই হাটে সব ধরনের গাড়ি পাওয়া যায় এবং খুব কম দামে গাড়ি কেনা যায়। এটাই হচ্ছে আলমডাঙ্গার বৈশিষ্ট্য। বিক্রেতারা বলছেন, হাটের নিরাপত্তা ও পরিবেশ ভালো হওয়ায় ক্রেতা বিক্রেতা উভয়েই স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করতে পারেন। এজন্য দিনে দিনে বাড়ছে এই হাটের জনপ্রিয়তা। সুজুকি এসএফ গুলো আপনার 2.5 লক্ষ টাকা, আর ইয়ামাহা এমটি আপনার 3,20,000 টাকা। গাড়ি আনিয়েছি 6টা, একটা বিক্রি হয়েছে এইসব ডিলাক্স, আর 5টা রয়েছে। বেচাকেনা মোটামুটি ভালোই হয়। হাট কর্তৃপক্ষ বলছে 1 থেকে 1.5 কোটি টাকার কেনা বেচা হয় এই হাটে। প্রতি বছর আলমডাঙ্গা পৌরসভার আন্ডারে এই হাটটি প্রতি বছর ডাকা হয়। এবছর আমাদের হাটটি ডাকা হয়েছে প্রায় 1 কোটি টাকা মূল্যে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার ট্রাক টার্মিনালে প্রতি শুক্রবার বসে পুরাতন বাইকের এ হাট। বেলা 12টা থেকে শুরু হয়ে হাট চলে সন্ধ্যা পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চাষ হচ্ছে বিদেশি ফুল টিউলিপ। হিমালয়ের পাশে হওয়ায় এই অঞ্চলের আবহাওয়া ও মাটি টিউলিপ চাষের উপযোগী। তাই উপজেলার দর্জিপাড়া গ্রামে টিউলিপ চাষের উদ্যোগ নিয়েছে একটি সংস্থা। সরকার হায়দারের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট।
মাঠ জুড়ে সারি সারি হলুদ টিউলিপ, যেন আলো জ্বলছে পুরো এলাকায়। প্রচন্ড ঠান্ডায় জন্মে বলে টিউলিপ শীতের দেশের ফুল বলেই পরিচিত, কিন্তু ঋতুর পালা বদলে এখন দেশেই চাষ হচ্ছে এই ফুল। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দর্জিপাড়া গ্রামে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে প্রায় 2 একর জমিতে চাষ হচ্ছে টিউলিপ। বাণিজ্যিকভাবে টিউলিপ চাষ করতেছি, এতে সাংসারিক জীবনে আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি। 30 ডিসেম্বরের তারিখে আমরা এই চারা রোপণ করেছি এবং 19 দিনের মধ্যে এই ফুলে কলি আসছে এবং 22 দিনের মধ্যে খুব সুন্দর ফুল ফুটেছে। প্রতিবারে টিউলিপ চাষ করে আমরা অনেক লাভবান হই, 30 থেকে 40 হাজার টাকা পাই। টিউলিপের সৌন্দর্য দেখতে নানা প্রান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। এসে অনেক ভালো লাগলো, এরকম টিউলিপ আরো হলে অনেক ভালো হবে। আমরা এখানে টিউলিপ ফুল দেখতে এসেছি, এখন ফুলগুলো আর সুন্দর। গত 4 বছর ধরে টিউলিপ চাষ হচ্ছে দেশে, এতে আগ্রহী হচ্ছেন অনেকেই। এটির পুরো ক্রেডিটটা আমরা দিতে চাই তাদেরকে, যারা অতি যত্নের সাথে এই টিউলিপটিকে এখানে বাস্তবে মুখ দেখিয়েছে। দেশে টিউলিপ চাষে ব্যাপক সম্ভাবনা দেখছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এই কর্মকর্তা। 13 জন নারী উদ্যোক্তা, তারা যে এরকম একটা সুযোগ পাচ্ছে, মানে আমাদের দেশের জন্য উপকারী হচ্ছে, পাশাপাশি নারী উদ্যোক্তারা যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এখানে 9 রঙা টিউলিপের চাষ হচ্ছে এবার। এখন পর্যন্ত দেখা মিলেছে 2টি রঙের ফুল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। বিশ্বজুড়ে সংঘাতের মাঝেই 2024 সালে রেকর্ড পরিমাণ যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র। রয়টার্স জানিয়েছে, টাকার হিসাবে দেশটি 31,870 কোটি ডলারের সমরাস্ত্র রপ্তানি করেছে, যা 2023 সালের তুলনায় অন্তত 29 ভাগ বেশি। প্রতিরক্ষা জোরদারে মার্কিন মিত্রদের বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্রের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো হিমশিম খাচ্ছে। এর আগে কোনো বছর যুক্তরাষ্ট্র এত বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম রপ্তানি করেনি। বিশ্বজুড়ে লকহিড মার্টিন, জেনারেল ডায়নামিক্স ও নর্থরোপ গ্রুমান, এই 3 মার্কিন কোম্পানির যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ 2024 সালে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি বৃদ্ধির প্রধান কারণ জানিয়েছেন বিশ্লেষকরা। দীর্ঘ 10 বছর বৈধভাবে বসবাস করার পর নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে ইতালি সরকার। গণভোট আয়োজনের পক্ষে রায় দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। এর আগে এই দাবি জানিয়ে আসছিল দেশটির বসবাসরত অভিবাসীরা। মিলান থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ইতালির নাগরিকত্ব পেতে 10 বছরের পরিবর্তে 5 বছরে নামিয়ে আনার জন্য বেশ কয়েক বছর ধরে আন্দোলন করছে দেশটিতে বসবাসরত অভিবাসীরা। দীর্ঘদিন পর দেশটির সর্বোচ্চ আদালত অভিবাসীদের দাবি আমলে নিয়ে গণভোটের পক্ষে রায় দেয়। 24 জানুয়ারি দেশটির আইন মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে বলা হয়, ইতালির নাগরিকত্ব আইন পরিবর্তনের বিষয়ে একটি গণভোটের অনুমতি দেওয়া হলো। চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে এই গণভোট গ্রহণের কার্যক্রম সম্পন্ন হবে। তবে এখন পর্যন্ত এই নিয়মের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। দেশটির অভিবাসন বিষয়ে উকিল সারা অকিপিন্তি বলেন, ইতালির নাগরিক আইন অনুচ্ছেদ অনুসারে তৃতীয় দেশ বা নন ইউরোপিয়ান দেশের নাগরিকরা টানা 10 বছর দেশটিতে রেসিডেন্সি নিয়ে বসবাস করার পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। পরে যাচাই বাছাই শেষে নাগরিকত্ব প্রদান করে দেশটি। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী গণভোটে যদি 10 বছরের পরিবর্তে 5 বছর করার পক্ষে হ্যাঁ ভোট বেশি পড়ে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী গণভোটে যদি 10 বছরের পরিবর্তে 5 বছর করার পক্ষে হ্যাঁ ভোট বেশি পড়ে, তাহলে এই আইন সংশোধন হবার প্রবল সম্ভাবনা থাকবে। তবে এই বিষয়ে অভিবাসন সংশ্লিষ্টরা বলেন, একটি দেশের নাগরিকত্ব আইন পরিবর্তন করা বেশ কঠিন। চন্দ্রা, নিউজ 24।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষের কারণে 4 মাস বন্ধ থাকার পর আগামী 1 ফেব্রুয়ারি বৈরুতে চালু হচ্ছে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট। মধ্যপ্রাচ্যের বৃহত্তর এয়ারলাইন্স কোম্পানিটির বরাতে আরব নিউজ জানিয়েছে, শুরুতে দৈনিক 1টি করে যাত্রীবাহী ফ্লাইট চলবে। এরপর 1 এপ্রিল থেকে 2টি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া আগামী মাসের প্রথম দিন থেকেই ইরাকের রাজধানী বাগদাদে দৈনিক 1টি ফ্লাইট পুনরায় চালু করবে এমিরেটস। গেল সেপ্টেম্বরের শেষ দিকে লেবাননে উত্তেজনা বৃদ্ধির কারণে বৈরুতে পরিষেবা স্থগিত করে বেশ কয়েকটি এয়ারলাইন্স, যার একটি দুবাই ভিত্তিক রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স এমিরেটস। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।